ওকে, দেখ এরপরে আছে আমাদের ওহমস ল। ঠিক আছে, ওহমস ল জিনিসটা কি? আমরা তো তোরা হয়তো ফিজিক্সের আগেও অনেক সময় পড়ছিস ওহমস ল। ঠিক আছে, তো ওহমস ল হচ্ছে আমরা জানি ওহমস ল এর ফর্মুলাটা ভি ইকুয়ালস টু আই আর, যেখানে ভি ইকুয়ালস টু ভোল্টেজ, আই মানে কারেন্ট, আর মানে রেজিস্ট্যান্স। তো এখানে আমরা যখন ওহমস ল জিনিসটা বুঝবো, তো সেখানে একটা মনে কর একটা দুটো দুটো টার্মিনাল দেওয়া আছে, এখানে দুটো টার্মিনাল দেওয়া আছে। ওকে, দুটো টার্মিনাল দেওয়া আছে, একটা কি ভি ওয়ান, একটা হচ্ছে ভি টু। বলে দেওয়া আছে কি ভি ওয়ান, ভি ওয়ান কি বড় কার থেকে? ভি টুর থেকে। ওকে, কি বলে দেওয়া আছে? ভি ওয়ান বড় কার থেকে? ভি টুর থেকে। এবার এই পয়েন্ট থেকে আমাদের কারেন্ট হচ্ছে কার দিকে? একটু আগে পড়লাম, কার দিকে ফ্লো হবে কারেন্ট? ভি টুর দিকে। কারণ ভি ওয়ান হচ্ছে বড় আর ভি টু ছোট। আগের যে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স যখন পড়ছিলাম তখন পড়ছিলাম, ঠিক আছে, যে কি হয় হায়ার পটেনশিয়াল থেকে, মনে কর এখানে আছে হচ্ছে আমাদের, এখানে আছে মনে কর, আগের এক্সাম্পলটাই দিচ্ছি, আর এখানে আছে মনে কর 50 ভি। তাহলে কারেন্ট এই দিক থেকে এইদিকে ফ্লো করবে, কারেন্ট এদিক থেকে এদিকে ফ্লো করবে। কারণ কি? ইলেকট্রিক কারেন্টটা আমাদের, কারণ কি, যে লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালের দিকে যাচ্ছে। ওকে, এবার যখন এটা ফ্লো করছে তখন ভি এ, ভি ওয়ান এবং ভি টু এর মধ্যে আমাদের মনে কর ডিফারেন্স বেরোয়েছে ভি। ওকে, ডিফারেন্স কি? ভি। তাহলে ভি যদি বাড়ছে, ভি যদি আমাদের ডিফারেন্সটা বাড়লো, ঠিক আছে, ভি যদি বাড়লো, তাহলে কি কারেন্টটা যত ডিফারেন্স বাড়বে তত কি কারেন্টের মানটাও বাড়বে। মানে এখানে যদি আমি ভি এর মান এখন আমরা জানি হচ্ছে 50, ঠিক আছে, এক্সাম্পলটার জন্য আমি বললাম 100 - 50, কিন্তু এইখানে যদি 50-এর জন্য আমাদের কি এখান থেকে একটা ইলেকট্রিক কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু যদি এখানে আমি 30 করে দেই, যদি এখানে আমি 30 করে দিই, তাহলে এইটা কি হয়ে যাবে? 30 হয়ে যাবে 100 থেকে। তাহলে 30 হলে এখানে 70 হবে। তাহলে কি আরো বেশি বেশি কারেন্ট কি এখানে ফ্লো করবে হায়ার পটেনশিয়াল থেকে? তাহলে যত ডিফারেন্স ভি এর মানটা বাড়ছে, যত ভি এর মানটা বাড়ছে, যত ভি এর মানটা বাড়ছে তত কি আমাদের কারেন্টের ভ্যালুটা বাড়ছে। তাহলে ভি এর সাথে আমরা বলতে পারি যে কারেন্টের কি, ভি এর সাথে আমাদের কারেন্টের সরল সম্পর্ক, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, সরল সম্পর্ক মানে কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, তাহলে ভি এর সাথে আই এর হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে মনে কর যে ভি যদি বাড়ে, আই এর মানটাও বাড়ে, এটা তো বললাম। মানে হচ্ছে, তাহলে আমরা লিখি আই বাড়লে ডাইরেক্টলি প্রপোর্শনাল ভিও বাড়বে। ওকে, এবার কি, এই প্রপোর্শনাল ডাইরেক্টলি প্রপোর্শনালটাকে উঠানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? আমাদের ব্যবহার করতে হবে 1/r, যেখানে আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু রেজিস্ট্যান্স। আর এই ভি, ভি তো আছেই ভি। তাহলে আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে, ওহমস লটা হচ্ছে যে আই ইকুয়ালস টু 1/r ইন্টু ভি। ভি হচ্ছে আমাদের ভোল্টেজ, আই হচ্ছে আমাদের কারেন্ট। তাহলে আমরা ওয়ার্ডে যখন লিখব ওহমস লটা, ওয়ার্ডে লিখব যে দা অ্যামাউন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট, অ্যামাউন্ট অফ কারেন্ট মানে আই এর মানটা ইজ প্রপোর্শনাল বা ডাইরেক্টলি প্রপোর্শনাল প্রপোর্শনাল টু দা
to the voltage applied to the current. To the circuit. Okay, the amount of current is proportional to the voltage apply to the current. তাহলে এইটা হচ্ছে আমাদের কি ওহমস ল। ওহমস ল কোনটা বেরোচ্ছে, তাহলে I equals to 1 by R 1 by R into V। I equals to 1 by R into কি V। এইটা হচ্ছে আমাদের কি ওহমস ল। ওকে, এটা হচ্ছে আমাদের ওহমস ল। বোঝা গেল তাহলে ওহমস লটা। ওকে, তাহলে এরপরে তাহলে ওহমস ল ব্যাপারটা আমরা বুঝলাম যে এই জিনিসটাই কনসেপ্টটাই কে দিছিল, ওহমস নামে এক ব্যক্তি, তার জন্যই কি এটা ওহমস ল। ঠিক আছে, এরপরে আমরা একদম যেটা একদম ইম্পর্টেন্ট, যেটা আমাদের জন্য একদম ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ইন সিরিজ। রেজিস্ট্যান্স ইন সিরিজ থাকলে আমরা মনে কর কয়েকটা সিরিজে যদি রেজিস্ট্যান্সগুলো থাকে, যদি এটা একটা R1 রেজিস্ট্যান্স হয়, এটা একটা R2 রেজিস্ট্যান্স হয়, আর এটা একটা R3 রেজিস্ট্যান্স হয়, তাহলে আমাদের টোটাল যে রেজিস্ট্যান্স আর এর ভ্যালুটা কত হবে আমাদের বের করতে হবে। বা এইটাও একটা সিরিজে আছে। সিরিজগুলো কি, এইখানে মনে কর দুটো টার্মিনাল থাকবে, দুটো টার্মিনাল থাকবেই। সিরিজ মানে দুটো টার্মিনাল থাকবে, সিরিজ বা প্যারালাল। ঠিক আছে, সিরিজ মানেই টার্মিনাল না। যদি এরকম থাকে এর মধ্যে কোনো টার্মিনাল না থাকে, এইখানে যদি একটা রেজিস্ট্যান্স বলে আর এইখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এটা কিন্তু কোনো প্যারালাল ভাবে নেই। প্যারালাল জিনিসটা পরে বুঝবো, এই জিনিসটাও আমি পরেই আসছি। ঠিক আছে, এই জিনিসটাও আমি পরেই আসছি এই জিনিসটা। আচ্ছা, আগে বোঝ যে এইটা মনে কর একটা একটা কি, এখানে দুটো টার্মিনাল দেওয়া আছে, এখানে মনে কর এক্স টার্মিনাল, এখানে ওয়াই টার্মিনাল দেওয়া আছে, আর আমাদের বলে দেওয়া আছে R1 R2 R3 এই তিনটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই তিনটা রেজিস্ট্যান্স থেকে আমি একটা রেজিস্ট্যান্স মানে এইটার ইকুইভ্যালেন্ট আমাকে এটা বের করতে হবে। ওকে, এইটার ইকুইভ্যালেন্ট আমাকে এটা বের করতে হবে। তাহলে আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আর এর মানটা বের করতে গেলে আমরা একটা প্রবলেম সলভ করি। আমরা ফর্মুলাটা জানি, ফর্মুলাটা একবারে বলে দেওয়া যায়, কিন্তু আমরা এটাকে একটু ভেঙে ভেঙে করার চেষ্টা করি। মনে কর, ঠিক আছে, যে এইখান থেকে আমাদের এত অবধি বলে দেওয়া থাকলো যে এটার যে মান, এটার ভোল্টেজ 1। ওকে, এখান থেকে এইটা একটা ভোল্টেজ আছে, এটার ভোল্টেজ হচ্ছে 2, আর এইখান থেকে এইটা একটা ভোল্টেজ আছে, এটা হচ্ছে ভোল্টেজ 3। ওকে, এবার আমরা বলতে পারি ওহমস ল অনুযায়ী, ওহমস ল অনুযায়ী কি বলতে পারি যে V ইকুয়ালস টু I ইকুয়ালস টু 1 বাই R ইন্টু V। 1 বাই R ইন্টু V, যেখানে R হচ্ছে কনস্ট্যান্ট। আর কি, R হচ্ছে কনস্ট্যান্ট, আর রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্সটা কি হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে V ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, যদি এটা দেখিস তাহলে ভিটা উপরে আসে, তাহলে I ইকুয়ালস টু V বাই R। তাহলে I ইকুয়ালস টু যখন V বাই R, ওকে, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে V ইকুয়ালস টু কি, প্রথমে কি বললাম I ইকুয়ালস টু 1 বাই R ইন্টু V। তারপরে কি হচ্ছে, এটাকে আমি ভিটাকে উপরে, যেহেতু এক আছে উপরে নিয়ে গেলাম, ভি এর নিচেও এক আছে, ঠিক আছে, তাই আমি কি করলাম এটাকে উপরে নিয়ে গেলাম। তাহলে উপরে নিয়ে গেলে কি হবে, ভি উপরে থাকবে, তার ক্রস মাল্টিপ্লিকেশন হলে ভিটা এদিকে আসবে, উপরে আসবে হচ্ছে I বাই R। সরি, আরটা কি হবে, ভিটা নিচে যাচ্ছে, এটা গুণ হবে, তাহলে I ইন্টু R। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের ভি মানে ভোল্টেজের ফর্মুলা। ওকে, ভোল্টেজ বের করা ফর্মুলা। তাহলে ভোল্টেজ এই যে V1 V2 V3 এগুলোতে আমি কি লিখতে পারি, আর এই যে একটা আর রেজিস্ট্যান্স দেওয়া আছে এখানে, এইটার জন্য আমি একটা ভোল্টেজ একটা বললাম যে এইটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য এইটার যেটা আছে এটা হচ্ছে ভি, এর ভোল্টেজটাকে আমি ভি দিয়ে ডিনোট করলাম। ওকে,
এটা হচ্ছে আমি ভি দিলাম। ওকে, তাহলে কি V1 প্লাস V2 প্লাস V3 এই তিনটা মিলে কি এইটা আসবে, আর এই তিনটা মিলে এইটা আসবে, কিন্তু কি করে আসবে সেটা দেখবো আমরা। ওকে, তাহলে V1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে V1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি I, আর কি এখানকার এখানকার রেজিস্ট্যান্স কত, আর কারেন্ট তো কনস্ট্যান্ট, কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে, একটা কারেন্ট যাচ্ছে, কি কারেন্ট কনস্ট্যান্ট মানে কি কারেন্ট আইটা এখানে ফিক্সড। ওকে, তাহলে আই কিন্তু এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে। ওকে, আই কিন্তু এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে কারেন্ট, মনে কর কারেন্ট এখানে যা কারেন্ট হবে এখানেও সেই কারেন্টে যায়, এদিক থেকে এদিকে ফ্লো। এবার কি হচ্ছে, ভি ইকুয়ালস টু আমি কি লিখলাম, ভি ইকুয়ালস টু আমি লিখলাম আই আর আর, আর এখানে কোনটা এইটা, তাহলে আর ওয়ান, তাহলে ভি টু ইকুয়ালস টু লিখবো হচ্ছে আই আর টু, আর ভি থ্রি ইকুয়ালস টু কি লিখবো আই আর থ্রি। ওকে, তাহলে এই ভি এর মানগুলো আমি বের করে নিলাম, আর আমরা ফর্মুলায় কি জানি যে ভি ইকুয়ালস টু আই আর, তাহলে ভি ইকুয়ালস টু যখন আই আর হচ্ছে, তাহলে এই ভি, এই তিনটা ভি মিলায় এই একটা ভি হচ্ছে, এটা আমরা জানি। ঠিক আছে, এই তিনটা ভি মিলায় কি একটা ভি হচ্ছে, তাহলে কি এর জায়গায় আমরা কি লিখবো, এখানে আমি আগে লিখে নেই যে V1 প্লাস V2 প্লাস V3, এটা মানে হচ্ছে V, তাহলে V এর জায়গায় আমি লিখবো V1 প্লাস V2 প্লাস V3। ওকে, আর হচ্ছে কি আই আর, তাহলে V1 এর মান কি আই আর ওয়ান, V2 এর মান কি আই আর টু, V3 এর মান কি আই আর থ্রি, আর এদিকে আই আর। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে আইটাকে কমন নেব, আইটাকে কমন নিচ্ছি, তাহলে আইটাকে কমন নিলে আমাদের আসতেছে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। ওকে, আর এখানে কি আই আর আর। ঠিক আছে, তো এইটাকে এখানে লিখি, তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে, আই আই কেটে যাচ্ছে, আই আই কেটে যাচ্ছে, তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ইকুয়ালস টু আর, তাহলে আমরা ফর্মুলায় লিখতে পারি আর ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে বোঝা গেল সিরিজ মানেটা কি, সিরিজ মানেটা হচ্ছে যখন একটা লাইনে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে সিরিজ। ওকে, এইটা তাহলে আমাদের কি ফর্মুলা, এটা তাহলে আমাদের কি ফর্মুলা। ওকে, সেরকমই সিরিজ, এটা যেমন কি এটা একদম হরিজন্টালি আছে, এটা ভার্টিক্যালি সিরিজ আছে, তাহলে কি এটা আর ওয়ান আছে মনে কর, এটা আর টু আছে, এটা কি আছে আর থ্রি আছে, আর এইখানে আমাদের একটা ওয়াই টার্মিনাল আছে, এখানে একটা এক্স টার্মিনাল, টার্মিনাল কিন্তু থাকতেই হবে। ওকে, সিরিজের ক্ষেত্রে না থাকবে, কখনো থাকবে না, বাট যখন সিরিজ থাকবে না তখন কিন্তু টার্মিনাল আমাদের লাগবে। ওকে, দেখ এই যে এখানে এটা আর, এটা মানে কি আর, ঠিক আছে, এটা মানে কি আর, তো সিমিলারলি লিখে দে আর মানে কি আর ওয়ান প্লাস আর টু, এই ফর্মুলাটা মনে রাখবি, আর থ্রি। কী করে আসলো এটা বুঝে গেলে ভালো কথা, কিন্তু যদি না বুঝিস পরবর্তীকালে কিন্তু আমাদের এই ফর্মুলাটা লাগবে, না কি কী করে আসলো সেটা লাগবে। ওকে, তাহলে সিরিজে যখন থাকবে রেজিস্ট্যান্স, যখন সিরিজে থাকবে, ভালো করে বোঝ যে সিরিজে যখন রেজিস্ট্যান্স থাকবে তখন আমাদের এই ফর্মুলাটা হবে, এই যে এইটা ফর্মুলা হবে। ওকে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের তখন লাগবে। এটা গেল সিরিজ। এরপরে কি আছে প্যারালাল, প্যারালাল মানে কি, প্যারালাল মানে কি যে এই যে মনে কর যে আমি কি বলছিলাম, প্যারালাল যখন আসবে কি এরকম হবে, ট্রেনের ট্র্যাক, ট্রেনের ট্র্যাক। ওকে, ট্রেনের ট্র্যাক, তো দুটো চাকা এই যে ট্রেনে, তো দুটো লাইন যখন প্যারালাল থাকে, বুঝতে পারছিস ট্রেনের ট্র্যাকটা কি, দুটো লাইন প্যারালাল থাকে, সেরকমই কি এই যে প্যারালাল রেজিস্ট্যান্সগুলো প্যারালালি থাকে, যে এটা হচ্ছে আর কি আর ওয়ান, এটা হচ্ছে আর টু, এটা হচ্ছে আর থ্রি,
এটা হচ্ছে R4। ওকে, এবার কি এটার জন্য আমি কি একটা রেজিস্ট্যান্স বের করব। এটার জন্য কি করব, আমি একটা রেজিস্ট্যান্স বের করব। ওকে, তাহলে ব্যাপারটা বোঝ যে এটার জন্য যদি আমি একটা রেজিস্ট্যান্স বের করতে যাই, তাহলে কি আমাকে প্রথমে বল যে এইখানে যদি আমাদের আই কারেন্ট যায় এই টার্মিনাল থেকে, এই টার্মিনালে যখন আসবে তখনও আমাদের আই কারেন্টই আসবে। মনে কর এই যে একটা বড় পাইপ, এখান দিয়ে কি জল তুই প্রবেশ করাচ্ছিস, জল যাচ্ছে, ঠিক আছে, জল এদিকে যাচ্ছে, জলটা গেল গেল। এবার এই বড় পাইপটা থেকে ছোট পাইপ, এরকম ছোট ছোট পাইপে ছোট ছোট পাইপ হয়ে গেল। ওকে, এবার এই পাইপগুলো গিয়ে আবার অনেকক্ষণ পরে কি হলো, একটা বড় পাইপে অ্যাড হলো। ওকে, আলটিমেট আলটিমেট কি হবে, এই যে জলটা যাচ্ছে, এই যে জলটা যাচ্ছে মনে করো এই পাইপগুলোর মধ্য দিয়ে, এই জলটা কি মানে কম হয়ে যাবে। আলটিমেট গিয়ে কিন্তু এই জলগুলো কি হবে, এই জলগুলো একটা একটা যতটা জল যাচ্ছে প্রথমের দিকে মনে কর একটা অ্যামাউন্টের জল যাচ্ছে, সেই জলটাই কি পরবর্তীকালে সেম জলই বের হবে নাকি কম জল বের হবে, নিশ্চয়ই না। তো সেরকমই ইলেকট্রিক কারেন্টটাও যে এই টার্মিনালে যখন যাচ্ছে এতগুলো রেজিস্ট্যান্সের মাঝখান দিয়ে, তখন কিন্তু এই কারেন্টটা এখানে গিয়েও সেমই বের হচ্ছে। তাহলে আমি ধরে নেই যে আই কারেন্ট গেলে এখান দিয়ে আই কারেন্ট গেলে, জাস্ট এ মিনিট, এটা মনে কর এক্স, এটা মনে কর ওয়াই টার্মিনাল, আর মনে কর এখানে হচ্ছে আমাদের কি I1 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, এখানে I3 কারেন্ট যাচ্ছে। সাপোজ ধর I1, I2, I3, I4। ওকে, তাহলে একই কারেন্ট যাচ্ছে, একই কারেন্ট যাচ্ছে। তাহলে আমরা ওহমস ল কি বলছে আমাদের, I ইকুয়ালস টু, ওহমস ল কি বলছে, ওহমস ল বলছে I ইকুয়ালস টু 1/R ইন্টু ভি। তাহলে 1/R মানে হচ্ছে ইন্টু ভি মানে হচ্ছে V/R। তাহলে ওহমস ল বলছে আমাদের, তাহলে I1 এর মান আমরা এখানে কি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওহমস ল। ওহমস ল থেকে পাচ্ছি এই জিনিসটা আমরা। তাহলে I মানে আমরা এখানে কি বুঝবো, কারেন্ট। I1 এর মান কি হবে, V/R1। ওকে, আর এইখানে কি I2 এর মান কি হবে, I2 এর মান হবে হচ্ছে আমাদের কি V/R2। ওকে, আর I3 এর মান কি হবে, V/R3। আর I4 এর মান কি হবে, V/R4। তাহলে বোঝা গেল, তাহলে I এর মানগুলো আমি পেয়ে গেলাম। এবার এখানেও সেম, যে এইখান দিয়ে মনে কর আমাদের যে কারেন্টটা যাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে I, ঠিক আছে, I কারেন্ট যাচ্ছে এদিক দিয়ে। আর আমি কি এটাকে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করব, আর এইটার যে ভোল্টেজ এদিক দিয়ে এখান দিয়ে এখানে অবধি যে যে এখানে হবে না, জায়গা হবে না এখানে, সরি, এখান থেকে আমাদের এখান অবধি যে যেটা যাচ্ছে, যে ভোল্টেজটা যাচ্ছে সেটা মনে কর ভি, সেটা মনে কর কি ভি, সেটা কি ভি। সিমিলারলি নিচেরটাও ভি। ওকে, সেটা সিমিলারলি কি নিচেরটাও ভি। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল, নিচের যেটা আছে সেটাও কি আমাদের ভি ভোল্টেজ। তাহলে অ্যাকর্ডিং টু ওহমস ল আমরা কি লিখতে পারি, I ইকুয়ালস টু কি 1/R ইন্টু ভি। তাহলে ভি ইকুয়ালস টু কি, ভি ইকুয়ালস টু একবারই লিখি, এইটা তো আমরা জানি যে ভি ইকুয়ালস টু
আইআর। ওকে, ভি ইকুয়ালস টু কি আইআর, বোঝা গেল? তাহলে ভি ইকুয়ালস টু যেহেতু আইআর, তাহলে এই যে এইগুলা হচ্ছে কি আমাদের কারেন্ট, সবগুলো কি কারেন্ট, সবগুলো কি কারেন্ট। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি যে এই যে কারেন্টটা, এগুলার মানে হচ্ছে এই সব কারেন্টগুলো, এই সব কারেন্টগুলো। ওকে, তাহলে এখানে একটা ইকুয়েশন আসবে, এখানে একটা ইকুয়েশন আসবে। সেই ইকুয়েশনটা কি, যে ভি আই ইকুয়ালস টু ভি বাই আর ওয়ান, আই টু ইকুয়ালস টু ভি বাই আর টু, আই থ্রি ইকুয়ালস টু ভি বাই আর থ্রি, এগুলো প্রত্যেকটাকে কি আমরা আর আই এর মানগুলো, ঠিক আছে, প্রত্যেকটা কি আই এর মানগুলো, কারণ আলটিমেট গিয়ে তো আমার এই আইটাই দাঁড়াচ্ছে, আলটিমেট গিয়ে কি আমার এই আর আইটাই দাঁড়াচ্ছে, ঠিক আছে, আলটিমেট গিয়ে আমাদের এই আইটাই দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এই আই মানে আমরা কি বলবো, বোঝা গেল? যে এই আই মানে এই যে আলটিমেট যে রেজাল্ট আইটা, এটা মানে কি আমি ওহমস লটা কি এখানে লিখে দিলাম, আই ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু লিখি, ভি ইকুয়ালস টু আই আর, ঠিক আছে, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে আই ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, আই ওয়ান, আই টু, আই থ্রি, আই ফোর, রাইট? এইখান থেকে যে কারেন্ট যাচ্ছে এখানেও তো সেম কারেন্টই আসবে। তাহলে এইগুলো প্রত্যেকটা যদি যোগ করি তাহলে এই কারেন্টটাই বেরোচ্ছে। তাহলে আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি প্লাস আই ফোর। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি, আই এর মান কি, আই এর মান হচ্ছে আমরা লিখতে পারি যে আই ইকুয়ালস টু ভি বাই আর, তারপরে তো আমরা এটা পাচ্ছি, তাহলে আই ইকুয়ালস টু ভি বাই আর মানে এখানে ভি বাই আর দিলাম, আর এখানে এগুলো পেয়ে গেছি, তাহলে ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি প্লাস ভি বাই কি হচ্ছে আর ফোর। তাহলে এইখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে কি, এই ভি গুলোকে আমরা কি করব, কমন নিব, ভি গুলোকে কমন নে, ভি গুলোকে কমন নিলে কি, ওয়ান বাই ভি, সরি, ভি কমন নিলে ভি এখানে ওয়ান, মানে আমি তাদের সুবিধার জন্য লিখছি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর। তাহলে এইখান থেকে ভি আর ভি কাটা গেল, তাহলে আমার বাঁচলো কি, এখানে ওয়ান আসলো, তাহলে ওয়ান বাই আর ইকুয়ালস টু লিখতে পারি যে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর। তাহলে এইটা হলো আমাদের কি, এই যে প্যারালালভাবে যে রেজিস্ট্যান্সগুলো থাকবে তার ফর্মুলা, সেগুলো অ্যাড করার ফর্মুলা, ঠিক আছে, এটা হলো গিয়ে আমাদের প্যারালালি যে রেজিস্ট্যান্সগুলো থাকবে সেগুলো আমাদের বের করার বা অ্যাড করার ফর্মুলা। ওকে, তাহলে এখানে দেখ, এখানে এটা তো প্যারালালি বুঝতে পারলি যে এই রেজিস্ট্যান্সটা আমাদের কি, রেজিস্ট্যান্সগুলো কি প্যারালালি আছে আর কোনটা সিরিজে আছে। এখানে এইভাবেও অনেক সময় প্যারালালি দিয়ে দেয়, এখানে দেখ এটাও কিন্তু আমাদের কি প্যারালাল ভাবেই আছে, দেখ এটাও কিন্তু আমাদের প্যারালাল ভাবেই আছে, ঠিক আছে। দেখ এখানে কি আর ওয়ান আছে, এখানে কি আর টু আছে, এখানে কি আর থ্রি আছে, এখানে কি আর ফোর আছে। তাহলে আমি আর এর মানটা বের করব। আর এর মান মানে আমরা লিখবো পরিষ্কার একটা ফর্মুলা লিখে দিবি যে কি আর ইকুয়ালস টু ওয়ান, সরি, এখানে আর এর মানটা বের করতে গেলে আমাদেরকে ওয়ান বাই আর এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যে ওয়ান বাই আর ইকুয়ালস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ওয়ান বাই আর ফোর। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু এখানে ইউজ করতে হবে। ওকে, বোঝা গেল? এটা কিন্তু আমাদের কি
ফর রেজিস্ট্যান্স, ফর প্যারালাল রেজিস্ট্যান্স ফর্মুলা, ওকে, বোঝা গেল? তাহলে এই আর এর মানটা কিন্তু আমরা এখানে পেলাম, ঠিক আছে? এই আর এর মানটা কিন্তু আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করব। তাহলে তোরা শুধু ফর্মুলাটাই মনে রাখ যে সিরিজে থাকলে কি হচ্ছে, নর্মালি যোগ হয়ে যাচ্ছে, আর যখন প্যারালালি থাকছে 1/r দিয়ে আমরা সেটা ক্যালকুলেট করব। ওকে, এটা 1/r দিয়ে আমরা ক্যালকুলেট করব। তাহলে এইখানে আমরা একটা কোশ্চেন লিখি, দেখি কোশ্চেনটা পারিস কিনা। যে একটা কোশ্চেন দিল মনে কর, যে বললো যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ওকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্স। এইখানে একটা টার্মিনাল কি এ, এই টার্মিনালটা দিল মনে কর বি, ওকে, দুটো টার্মিনাল দিল, এ টার্মিনাল আর এটা কি দিল, বি টার্মিনাল। আর এইখানে মনে কর দেওয়া আছে 3 ওহম, 5 ওহম রেজিস্ট্যান্সগুলোর মান, আর 2 ওহম। তাহলে এইটার মান আসবে কি, টোটাল রেজিস্ট্যান্সটা যখন আমি বের করব, এইটার মান আসবে হচ্ছে আমাদের, বল কত আসবে, 3 + 5 + 2, এই যে এইটা আসবে আমাদের, এটার অ্যান্সার মানে 10 ওহম। ওকে, তাহলে আর এর মান কিন্তু আমাদের এখানে 10 আসবে। সিমিলারলি দেখ একটা রেজিস্ট্যান্স আছে মনে কর, ওকে, এখানে মনে কর দেওয়া আছে কি 2 ওহম, আর এখানে দেওয়া আছে মনে কর 2 ওহম। এটাকে যদি তুই করিস ফর্মুলায় ফেলে দে। আচ্ছা, দুইটা রেজিস্ট্যান্স যখন থাকবে এরকম ফর্মুলা ফেলবি, ঠিক আছে? ওই আগের ফর্মুলাটা একটু বড় হয়ে যায়, ওই ফর্মুলাটা দুইটা যখন থাকবে, দুইয়ের বেশি হলে ওইটা যাচ্ছে দুইটা, তাহলে আর এর মান কি হবে, লসাগু করে দিবি, মানে ওই ফর্মুলাটা থেকেই এই ফর্মুলাটা বেরোচ্ছে, লসাগু করে জাস্ট উল্টায় দিবি। মানে হচ্ছে মনে কর এটা যদি R1 হয় আর এটা যদি R2 হয়, তাহলে কি আমাকে ইকুইভ্যালেন্ট কি একটা রেজিস্ট্যান্স বের করতে হবে, এরকম একটা রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট বের করতে হবে, মানে কি আর এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে আর এর মানটা বের করতে গেলে কি আগের যে ফর্মুলাটা, আগের ফর্মুলা কি বলছে, যে প্যারালালি যদি থাকে তাহলে কি আর 1/r ইকুয়ালস টু 1/r ইকুয়ালস টু কি 1/r1 প্লাস 1/r2, এটা বলছে তো আগের আগের যে ফর্মুলাটা। এটা থেকে তুই কি লিখতে পারিস, যে 1/r ইকুয়ালস টু, এটা লসাগু কি হবে, আর ইন্টু R2, আর এটা যদি ভাগ করিস তাহলে কি R2 উপরে যাবে, আর কি এখানে R1 আসবে। তাহলে এটা কি 1/r আছে, তাহলে এটাকে উল্টায় দে, এটাকে উল্টায় দিলে কি হবে, উপরে ওইটা উল্টে যাবে। সমাধানের নিয়ম অনুযায়ী কি R1 R2, আর নিচে আসবে কি R2 প্লাস R1, বা R1 প্লাস R2, যে কোনো একটা লেখা যায়। তাহলে এইটা কিন্তু আমি দুটা যখন হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করবি, দুইটা যখন হচ্ছে এই যে এই ফর্মুলাটা ইউজ করবি দুইটা যখন হচ্ছে, ওকে। দুইটা যখন হবে তখন কি আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যে কি উপরে R1 ইন্টু R2 হবে, নিচে R2 প্লাস R1, বা R1 প্লাস R2, ওকে। তাহলে কি এটা হচ্ছে কি রেজিস্ট্যান্স, আমাকে বের করতে হবে কি একটা রেজিস্ট্যান্সে, মানে সিরিজে না, এটা প্যারালালি আছে। তাহলে এই ফর্মুলায় মেরে দে ব্যাপারটা, একদম ছকে ছক মেরে দে। তাহলে কি আর ইকুয়ালস টু কি, R1 এর মান কত আছে, R1 এর মান আমাদের 2 দেওয়া আছে, R2 এর মান কত আছে 2, R1 এর মান কত আছে, R2 এর মান কত আছে 2 প্লাস 2, ওকে। তাহলে কি বেরোচ্ছে 4/4, তাহলে 4 কেটে গেল, তাহলে কি আসলো 1। তাহলে আমাদের রেজিস্ট্যান্স কি আসবে, রেজিস্ট্যান্স আরেকবার কর, 2 আছে, 2 2 দুগুণা 4, দুইটাই তো 2 আছে, নিচে 2 আর 2 2 2 প্লাস করলে 4, তাহলে 4, আর এখানে কি 1 আসে। তাহলে রেজিস্ট্যান্সের মান আসবে আমাদের কি
1 ওহম। ওকে, তাহলে প্যারালালি যখন থাকছে তখন কিন্তু আমাদের ফর্মুলাতে ইউজ করে আমাদেরকে বের করতে হচ্ছে। এটা আমি দুটো এক্সাম্পল দিলাম, এরকম এত সোজা আসবে না, এত সোজা আসবে না, এত সোজা আসবে না। ওকে, তাহলে এইখানে আমি একটা ফর্মুলা লিখে দেই, ওই সিমিলার যখন ফর ফর অনলি টু রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে ফর অনলি ফর টু মোর রেজিস্ট্যান্স। ওকে, টু মোর রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ফর অনলি টু রেজিস্ট্যান্স। ওকে, তাহলে টু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা যে আর ইকুয়ালস টু কি, আর ইকুয়ালস টু, আরে ইয়ার, আর ইকুয়ালস টু R1 ইন্টু R2 আর কি R1 প্লাস R2, ব্যাপার একই, R2 প্লাস R1 বা R1 প্লাস R2। এইটা হচ্ছে আমাদের কি, দুইটা যখন রেজিস্ট্যান্স থাকবে কোনো একটা সার্কিটে তখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করবে। ওকে, এবার দেখ, এখন পড়তে একটু আগে কি আমরা রেজিস্ট্যান্স হয়ে গেল, এখন আমরা পড়বো আইডিয়াল কারেন্ট। ওকে, দেখ, আইডিয়াল কারেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট বলতে আমরা বুঝবো যে স্বাধীন স্বাধীন কারেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট, এটা মানেটা কি, স্বাধীন বুঝতেই পারছি আমরা, স্বাধীন মানে কি, স্বাধীন মানে কি, যে এর কোনো কি, এর কোনো, এ কারো কথা শুনবে না, এ কারো কথা কি শুনবে না, মানে মানেটা হচ্ছে যে এমন একটা, মানে আইডিয়াল কারেন্ট কি, এমন আইডিয়াল কারেন্ট হচ্ছে যখন কোনো একটা সার্কিটে এই যে আইডিয়াল কারেন্ট কারো উপর নির্ভর করবে না, ঠিক আছে, কারো উপর নির্ভর করবে না। এটা কি, এটা কোনো, এর ভ্যালু সবসময় কী হবে, কনস্ট্যান্ট হবে, এর ভ্যালু কী হবে, কনস্ট্যান্ট হবে। মনে কর এইখানে আমি একটা সার্কিট এঁকেই দেখাই তোদের। ওকে, একটা সার্কিট আছে এখানে। আচ্ছা, প্রথমে বলে আইডিয়াল কারেন্ট বা আইডিয়াল সোর্স, সরি, আইডিয়াল কারেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল যেটা হয় সেটা কি, সার্কেল হতে পারে। ওকে, সার্কেল হতে পারে, আর কি এরকম স্কোয়ার বা বাক্স, ঠিক আছে, এরকম হতে পারে। এটা হচ্ছে আইডিয়াল বা ইন্ডিপেন্ডেন্টের সিম্বল। এখানে ভোল্টেজ যেরকম এটাতে যদি আমি প্লাস মাইনাস দিয়ে দিই, এটা আমাদের তখন কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যারো যদি দিয়ে দিই আমরা, এরকম অ্যারো ডাইরেকশান যদি দিয়ে দিই, তাহলে তখন হয়ে যাবে আমাদের কি কারেন্ট। ওকে, তাহলে অনেক সময় কি এরকম গোল করে দেওয়া থাকে, আর অনেক সময় কি বাক্স দেওয়া থাকে। ওকে, তাহলে আর এর সিম্বল কি, এর কারেন্টের সিম্বল হচ্ছে জানি আমরা কি, অ্যারো, ঠিক আছে, অ্যারো, ঠিক আছে। তো আইডিয়াল কারেন্ট মানে বা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট মানে কি, এবার মনে করো এখানে একটা আইডিয়াল কারেন্ট আছে। ওকে, এখানে একটা আইডিয়াল কারেন্ট আছে। আইডিয়াল কারেন্ট মানে হচ্ছে, বলে দিলাম সিম্বলটা, এখানে মনে করো একটা আইডিয়াল কারেন্ট আছে। আর তাহলে এর ডাইরেকশনটা কোন দিকে, মনে কর উপর দিকে। এটা মনে কর 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। ওকে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট এটা কি ফ্লো হচ্ছে। তাহলে এইখানে মনে কর একটা সার্কিট, এটা একটা সার্কিট। ওকে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই যে রেজিস্ট্যান্সের মান আমি কি দিলাম, 10 ওহম। আমরা কিন্তু ডেপথে ঢুকছি আস্তে আস্তে, হ্যাঁ। তাহলে এই সার্কিটটায় আমরা কি করব, দুটো লাইন এরকম অ্যাড করে দেবো, মানে সিরিজ। আর এটা কি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে কি একটা রেজিস্ট্যান্স আছে, মনে কর 5 ওহম।
এই কারেন্টটা যখন ফ্লো হবে না, এই কারেন্টটা কোন দিকে পজিটিভ হবে তাহলে? যেদিকে ডাইরেকশন থাকে সেদিকে উপরের দিকে পজিটিভ, আর নিচের দিকে প্রথম থেকেই বলে যাচ্ছি কারেন্ট যেদিকে ফ্লো করবে সেদিকটা পজিটিভ। ওকে, তাহলে এটা উপরের দিকটা কি পজিটিভ, পজিটিভ এদিকে ফ্লো করছে। তাহলে এই কারেন্টটা, এই যে রেজিস্ট্যান্স দেওয়া আছে না, দুটো রেজিস্ট্যান্স, এর জন্য এই কারেন্টের কোনো পরিবর্তন হবে না। এর আলটিমেট যে রেজাল্টটা হবে সেটা 2 ওহম, সরি 2 অ্যাম্পিয়ারেই বের হবে। 2 অ্যাম্পিয়ারেই বের হবে এর আলটিমেট যে রেজাল্টটা, সেটা কি হবে? 2 অ্যাম্পিয়ারেই বের হবে। কোন ডাইরেকশনে? আপওয়ার্ড ডাইরেকশনে 2 অ্যাম্পিয়ার। এইটাই হচ্ছে এর রেজাল্ট বের হবে। তাহলে এইটাই যে এই যে কনস্ট্যান্ট, এটার কোনো কি ভ্যালু চেঞ্জ হলো না। কারেন্টের কি ভ্যালু কনস্ট্যান্ট, এর কোনো ভ্যালু চেঞ্জ হলো না। এই যে এলিমেন্টগুলো দেওয়া ছিল, যে রেজিস্ট্যান্স দেওয়া ছিল, এর উপর কোনো কি কারেন্টের পরিবর্তন হলো? হলো না। যে এই যে পরিবর্তন হলো না, এটাই হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট। সাচ whose value of current does not depend on any elements present in a circuit, সেটাই কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স মানে কি? এখানে যদি আই দেখি আমাদের কারেন্ট, ঠিক আছে, একটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সরি ওইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মনে কর গ্রাফের যেটা থাকে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট বা আইডিয়াল কারেন্ট কি হবে? এইভাবে যাবে, এইভাবে যাবে। ওকে, তাহলে কারেন্টটা কি হচ্ছে? কারেন্টটা আমাদের কি হচ্ছে? কনস্ট্যান্ট। কারেন্টটা আমাদের কনস্ট্যান্ট থাকছে কিন্তু। ওকে, বোঝা গেল? তাহলে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট বা আইডিয়াল কারেন্ট সোর্সের ডেফিনেশন কিন্তু এইটুকুন দিলেই হবে, যে সাচ সোর্স হুজ ভ্যালু অফ কারেন্ট ডাস নট ডিপেন্ড, মানে কি ডাস নট ডিপেন্ড মানেই বুঝতে পারছিস কি? ডাস নট ডিপেন্ড মানে কি? ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এনি এলিমেন্টস প্রেজেন্ট ইন এ সার্কিট, কারো কোনো এলিমেন্টসের উপর সেটা কি ইন্ডিপেন্ডেন্ট না, ডাস নট, সরি ইন্ডিপেন্ডেন্ট বাট ডাস নট ডিপেন্ডেন্ট, কারো উপর কোনো ডিপেন্ড হয়ে থাকে না, সেটাই হচ্ছে আমাদের কি আইডিয়াল কারেন্ট। সেরকমই হচ্ছে আইডিয়াল ভোল্টেজ। কারেন্ট আর ভোল্টেজ নিয়ে এখন হচ্ছে আমাদের যত পড়াটা, ঠিক আছে, কারেন্ট আর ভোল্টেজ নিয়ে আমাদের যত রকমের পড়া এখন। তাহলে এইটাও কিন্তু সেম। এটার সিম্বল কি? এটার সিম্বল এরকম গোল দেওয়া থাকে, আর এটার ইন্ডিপেন্ডেন্ট সিম্বল তো আমরা জানি, আর এটার সিম্বল হচ্ছে প্লাস মাইনাস, মানে এরকম যদি থাকে, আর এখানে যদি প্লাস থাকে, এখানে যদি মাইনাস থাকে, ঠিক আছে, তাহলে ভোল্টেজটা কোন দিকে ফ্লো করছে? আপওয়ার্ড ডাইরেকশন। ওকে, আপওয়ার্ড ডাইরেকশন ফ্লো করছে। আর মনে কর এখানে তোকে দিয়ে রাখলো, তোকে দিল মনে কর একটা, মনে কর এক্সাম্পল বলি, কি এক্সাম্পল বলি, মনে কর 5 ভোল্ট দেওয়া আছে। ওকে, আর এইখানে সিমিলারলি একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এইখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, ধর না এটা কি হচ্ছে 10 ওহম, আর এইখানে মনে কর 5 ওহম দেওয়া আছে। তাহলে এই এই যে ভোল্টেজটা, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিন্তু কারো উপর কি ডিপেন্ড হচ্ছে না। এটার কি রেজাল্ট কি বেরোবে? এটা রেজাল্ট একটাই বেরোবে, সেটা হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে মনে কর এরকম বেরোবে, +-5 ভোল্ট। কোনো এলিমেন্টসের ওপর এটা কোনো নির্ভর করছে না, কোনো এলিমেন্টসের ওপর কি আমাদের এই ভোল্টেজটা নির্ভর করছে না। সেটাই হচ্ছে আমাদের আইডিয়াল বা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটারও একটা গ্রাফ আঁকি। তাহলে এইটা যদি আমাদের ভোল্টেজ থাকে, মনে কর এটা 5 ভোল্ট আছে, তাহলে এটা কি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মিন্স এরকম লাইনে থাকছে। ওকে, তাহলে কি বলছে? সাচ সোর্স হুজ ভ্যালু অফ ভোল্টেজ ডাস নট ডিপেন্ড অন এনি এলিমেন্টস প্রেজেন্ট ইন এ সার্কিট।
একদম শর্টকাট। অনেক সময় এটা এরকম সিম্বলও থাকে, একটা চার্জের সিম্বলও দিয়ে দিতে পারে। মনে করে এখানে এরকম দিল, এখানে এরকম দিল, উপরেরটা এরকম দিয়ে উপরেরটা বলে দিল পজিটিভ, ওকে, নিচেরটা বলে দিল নেগেটিভ। তো তখন তোদেরকে বুঝে নিতে হবে এটা ভোল্টেজ দেওয়া আছে। ওখানে 5V 10V মানে ভোল্টেজের ভিটা দেওয়া থাকবে, বুঝে যাবি যে ওখানে ভোল্টেজ দেওয়া আছে। সার্কিটে যখন আমরা যাব তখন আমরা বুঝতে পারবো। ওকে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের কি আইডিয়াল ভোল্টেজ সোর্স, ঠিক আছে? তাহলে ভোল্টেজ আরেকবার বলে দিই, কারেন্ট সোর্সটা কি? কারেন্ট সোর্স হচ্ছে যখন কি কোনো একটা কারেন্ট কোনো এলিমেন্টসের উপর নির্ভর করছে না, সেটা কি হচ্ছে যখন অ্যাপ্লাই হচ্ছে কোনো এলিমেন্ট বা কম্পোনেন্টসের উপর নির্ভর করছে না, সেটা কি কনস্ট্যান্ট থাকছে, সেটা কনস্ট্যান্ট থাকছে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বা আইডিয়াল সোর্স, ঠিক আছে? আইডিয়াল কারেন্ট সোর্স। আর ভোল্টেজ সোর্স কি? যখন মনে কর একটা ভোল্টেজ কোনো একটা সার্কিটের মধ্যে কোনো এলিমেন্টস বা কম্পোনেন্টসের ওপর কি হচ্ছে নির্ভর থাকছে না, তখন সেটা কি হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, আইডিয়াল বা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হচ্ছে। মানে কি হচ্ছে যে একটা মনে কর এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে কি 5 ভোল্ট, সেটা যখন ফ্লো করছে আমাদের আলটিমেট কিন্তু ভ্যালু কি সেই 5 ভোল্টটাই থাকছে, আলটিমেট ভ্যালু কি 5 ভোল্টটাই থাকছে, সেটাই হচ্ছে আমাদের কি পটেনশিয়াল ডিফ সেটাই হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ওকে, আচ্ছা দেখ, এরপরে আমরা কি পড়লাম? এরপরে আমরা পড়লাম যে একটু আগে আমরা পড়লাম যে যখন রেজিস্ট্যান্সগুলো সিরিজে থাকে, যখন রেজিস্ট্যান্সগুলো কি সিরিজে থাকে, তখন কীরকম হয় জিনিসটা, যে একটা লাইন থাকে, একটা লাইন, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, তারপর সিরিজে গিয়ে এখানে, সেরকম ভোল্টেজগুলোও কি সিরিজে থাকে, কিন্তু ভোল্টেজ কখনোই কি প্যারালালি থাকবে না। আমি কিন্তু বারবার রিপিট করছি, এই কথাটা মাথায় রাখ, ভোল্টেজ যখন প্যারালাল থাকবে তখন আমরা সেই ভোল্টেজটাকে অ্যাড করতে পারবো না, মানে কি সেই ভোল্টেজটা একটা ভোল্টেজে আনতে পারবো না, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলছি, শুনে রাখ, যে ভোল্টেজ সবসময় আমরা কি সিরিজে থাকবে, একটা ভোল্টেজ সবসময় কিসে থাকবে, সিরিজে থাকবে, আর একটা কারেন্ট সোর্স সবসময় কিসে থাকবে, প্যারালালি থাকবে। বোঝা গেল? বোঝা গেল? বোঝা গেল? তাহলে একটা ভোল্টেজ সোর্স আমরা কি সিরিজে দেখতে পাবো, আমরা একটা ভোল্টেজ সোর্স কি সিরিজে দেখতে পাবো। ওকে, তাহলে ভোল্টেজ সোর্সটা আমরা কীরকম দেখি, আমরা আমরা সাইন দেখছিলাম যে একটা ভোল্টেজ সোর্স আমরা দেখতে পাই হচ্ছে এরকম, এরকম গোল থাকবে, প্লাস মাইনাস থাকবে, এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে ভি, ওকে, আর মনে কর যদি এখানে রেজিস্ট্যান্স থাকে সেটাও থাকবে। তো রেজিস্ট্যান্সটা কিন্তু একটা সিরিজে, এটা মানে কিন্তু একটা সিরিজে আছে, এটা মানে কিন্তু একটা সিরিজে আছে, রেজিস্ট্যান্সটা সিরিজে থাকতে পারে, কিন্তু আমাদের কোনো ভোল্টেজ সোর্স যদি প্যারালালি থাকে সেটাকে আমরা অ্যাড করতে পারবো না। কিন্তু এখানে দেখ, আমরা প্রত্যেকটা ভোল্টেজ সোর্স কিসে আমাদের সিরিজে দেখতে পাচ্ছি। এইটা এ টার্মিনাল, মনে কর এটা হচ্ছে বি টার্মিনাল, ওকে, এটা এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। এবার এই দুটো টার্মিনালের মধ্যে কি হবে, আমরা দুটো ভোল্টেজ দেখতে পাচ্ছি। মনে কর এটা হচ্ছে 6 ভোল্ট আর এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 3 ভোল্ট। আর এইখানে হচ্ছে আমাদের কি পজিটিভ দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমাদের নেগেটিভ দেওয়া আছে, এখানে আমাদের পজিটিভ দেওয়া আছে, এখানে আমাদের নেগেটিভ দেওয়া আছে। দ্যাটস মিন এইখানে বলছি আমি যে ফর ইকুয়াল সাইন, ফর ইকুয়াল সাইন মানে কি, ফর ইকুয়াল সাইন মানে হচ্ছে এই যে সাইনগুলো দেখতে পাচ্ছিস না, সিরিজের মধ্যে কি একটা সিরিজকে আমরা কি করে দেখি, মনে করি এটা লাইন, এখানে পজিটিভ, এখানে একটা সিরিজকে আমরা কি করে দেখি, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, রাইট? তাহলে কি এই সাইন আর এই সাইন কি এক, এক না? এই সাইন আর এই সাইন এক না? এই সাইন আর এই সাইন এক না? তাহলে ফর আনইকুয়াল সাইন, আনইকুয়াল সাইন মানে কি, এই যে এই সাইনটা আর এই যে সাইনটা এইটা কি এক না, এই দুটো সাইন কি এক না। তাহলে ফর আনইকুয়াল সাইন, ফর আনইকুয়াল সাইন
আমরা কি দেখব যে এই সাইনটা, আবারও বলে দিচ্ছি, এই সাইনটা আর এই সাইনটা যদি দেখি কি এক না, এক না, তাহলে কি আমরা কি করব, যোগ করব। তাহলে আমরা কি ভোল্টেজগুলো যোগ করব, মানে কি 3 + 6, 3 + 6 মানে এটার মান হয়ে যাবে 9 ভোল্ট। এই যে ভোল্টেজ, নতুন ভোল্টেজ, আর কি সাইন কি থাকবে, যে সাইন দেওয়া আছে দুটার সেই সাইনটাই থাকবে। তাহলে এই টার্মিনালটা কিন্তু আমাদের দিতে হবে, টার্মিনাল ভুলে গেলে চলবে না। দুটো টার্মিনাল দিলাম, এই দুটো সাইন দিলাম, আর এটা আসলো 9। সিমিলারলি দেখ এখানেও কি আনইকুয়াল সাইন আছে, এখানেও কি আনইকুয়াল সাইন আছে, এখানেও কি আনইকুয়াল সাইন, সাইনগুলো কি আনইকুয়াল। তাহলে কি এটাও কি যোগ হবে। তাহলে মনে কর এখানে উদাহরণ দিলাম, মনে কর এটা একটা টার্মিনাল এ, এটা একটা টার্মিনাল বি, আর আমি এর ভোল্টেজ দিলাম মনে কর 6 ভোল্ট, এটাও সেম দিলাম, মনে কর এটাও 3 ভোল্ট দিলাম। ওকে, তাহলে এটা যদি আমি দেখি যোগ করি, তাহলে 6 + 3 মানে হচ্ছে 9 ভোল্ট, 9 ভোল্ট, আর চিহ্ন আমাদের কি মাইনাস প্লাস। আর এখানেও আমরা টার্মিনালটা কিন্তু না দিলে চলবে না, টার্মিনালটাকে আমাদের দিতে হবে। ওকে, তাহলে এইটা গেল ফর আনইকুয়াল সাইন, 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 বোঝা গেল। এরপরে আমরা কি ফর ইকুয়াল সাইন, ফর ইকুয়াল সাইন মানে কি, এই যে দেখ সিরিজের মধ্যে এই যে এইটা সাইন এবং এই সাইনটা কি আমাদের ইকুয়াল, তাহলে এই সাইনটা, এই সেকেন্ড সাইনটা কিন্তু আমাদের কি হচ্ছে, ইকুয়াল। এই যে এই সাইনটা আর এই সাইনটা কিন্তু আমাদের কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে। তাহলে ফর ইকুয়াল সাইন আমরা কি করব, সাবট্রাকশন করব, মানে বিয়োগ করব। ফর ইকুয়াল সাইন আমরা কি করব, সাবট্রাকশন করব। মনে কর যদি এটা আমাদের থাকে যে 6 ভোল্ট, আর এইটা যদি আমাদের থাকে 2 ভোল্ট, তাহলে আমরা মাইনাস করলে 6 আর 2 মাইনাস করলে আমাদের যেটা আসবে সেটা বসাবো। আগে টার্মিনাল দিব, এ টার্মিনাল, কোশ্চেনে টার্মিনাল দেওয়া থাকবে, বি টার্মিনাল, এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। ওকে, তাহলে দুটো টার্মিনাল যখন দেওয়া থাকছে আমাদের কোশ্চেনে, তখন কি আমরা কি টার্মিনালগুলো কিন্তু ঠিক অপোজিটে যখন আমরা যোগ করব তখন কিন্তু, মানে সাবট্রাকশন করব, মানে অ্যাড করব দুটো ভোল্টেজ, তখন কিন্তু আমরা টার্মিনালগুলো দেব। তাহলে 6 - 2 মানে হচ্ছে আমাদের 4, তাহলে 4 ভোল্ট এটা আসলো। এবার তোরা বলবি যে সাইন কি বসবে, যেটা বড় ভোল্টেজ থাকবে, যেটা বড় ভোল্টেজ থাকবে সেই সাইনটাই কিন্তু আমাদের এখানে থাকবে। তাহলে বড় ভোল্টেজ কোনটা, 6 ভোল্টেজ, 6V, ঠিক আছে, 6V হচ্ছে আমাদের বড়, তাহলে 6V এর যে সাইনটা আমাদের সেই সাইনটাই কিন্তু এখানে বসবে, সেই সাইনটাই কিন্তু আমাদের বসবে। তাহলে আরেকটা দিচ্ছি আমি, যে 5 ভোল্ট, এটা কি আছে 8 ভোল্ট। ওকে, তাহলে এটা মাইনাস করলে কি আসবে, 5 আর মাইনাস করলে হচ্ছে 3 আসবে, 3 ভোল্ট। আর সাইন কি বলছি, সাইন সবচেয়ে বড় 8 ভোল্ট আছে, তাহলে এর সাইনটা আমাদের এখানে হবে। আর টার্মিনালগুলো আমাদের দিতে হবে, টার্মিনালগুলো আমাদের দিতে হবে। ওকে, বোঝা গেল। তাহলে এখানে আমি একটা স্টার করে লিখে দেই যে দ্য সাইন অফ, এটা তোরাও খাতায় লিখে নিবি, যে দ্য সাইন অফ দ্য হায়ার, the higher voltage should have, should have, should have বা should be, should have হবে না, should be place। তাহলে যে সাইনটা তারই বসবে যে হায়ার ভোল্টেজ যেটা থাকবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবি, বোঝা গেল। এরপরে চলে আসি আইডিয়াল কারেন্ট সোর্সে। এবার কারেন্ট সোর্সের ক্ষেত্রে আমি কিন্তু একটা কথাই রিপিট করব, কারেন্ট সোর্স কিন্তু সবসময় প্যারালালি থাকবে। কারেন্ট সোর্স সবসময় কি প্যারালালি থাকবে, সেটা কিন্তু আমাদের সিরিজে থাকবে না। সিরিজে থাকলে কিন্তু আমি সেটাকে একটা কারেন্ট সোর্স বের করতে পারবো না, সেই দুটো কারেন্ট সোর্সকে আমি অ্যাড করতে পারবো না। তাহলে দেখ, ফর সেম ডাইরেকশন, ফর ইকুয়াল ডাইরেকশন, মানে ইকুয়াল মানে এই যে এই দুটো ডাইরেকশন, ফর ইকুয়াল ডাইরেকশন যদি আমাদের এখানে একটা কারেন্ট থাকে, মনে কর
মনে কর এখানে একটা কারেন্ট কি আছে 3 অ্যাম্পিয়ার, আর এখানে একটা কারেন্ট আছে মনে কর 5 অ্যাম্পিয়ার। আমরা কি করব, যোগ করে দেব। আর চিহ্ন কোনটা বসবে, এই যে এই চিহ্নগুলো সিমিলার জিনিস, যে ওইখানে চিহ্ন সাইন ওটা, আর এইখানে ডাইরেকশন যেদিকে সেই ডাইরেকশন আপওয়ার্ড ডাইরেকশনে এই কারেন্টটা ফ্লো করছে, তাহলে আপওয়ার্ড ডাইরেকশন হবে এখানে। তাহলে এই দুটো যোগ করে দিব, যোগ করলে কত আসবে, যোগ করলে কত আসবে 8 এম্পিয়ার আসবে। আর টার্মিনালে যদি এখানে এ থাকে এখানে বি থাকে, তাহলে এখানেও এ দিব আমরা, আর এখানেও বি দিব। ওকে, টার্মিনালগুলো কিন্তু ভুলে চলবে। এখানে কি ডাউনওয়ার্ড ডাইরেকশন আছে, ডাউনওয়ার্ড ডাইরেকশনের ক্ষেত্রে আমরা কি করব, মনে কর এখানে 3 অ্যাম্পিয়ার দিলাম, এখানে 5 অ্যাম্পিয়ার দিলাম। ওকে, দুটো দুটো দিলাম, তাহলে এই দুটো যোগ করব, যেহেতু সেম ডাইরেকশন আছে না, ইকুয়াল ডাইরেকশন নিচের দিকে দুইটাই, তাহলে কি সেম ডাইরেকশন থাকলে আমাদের কি যোগ করব আমরা, তাহলে এটা হয়ে যাবে, এটাও হয়ে যাবে আমাদের 8 অ্যাম্পিয়ার। ওকে, আর টার্মিনাল কি বলছি, টার্মিনালটা অবশ্যই দিতে হবে, এ আর বি থাকলে এটাও এ আর বি আমরা দেব। ওকে, সিমিলারলি যদি আনইকুয়াল ডাইরেকশন মানে সেম থাকবে না ডাইরেকশনটা, একটা কি আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড, তখন আমরা কি সাবট্রাকশন করব। মনে কর এখানে এই যে সাইন এই যে কারেন্ট সোর্সটা এইটা মনে কর এখানে দেওয়া আছে, মনে কর 8 অ্যাম্পিয়ার দেওয়া আছে এখানে, আর এখানে দেওয়া আছে মনে কর 3 অ্যাম্পিয়ার। তাহলে এইটার যে সাইনটা আসবে না, এইটার সাইনটা কি হবে, ওই ভোল্টেজের ক্ষেত্রে যেটার বড়টা হবে, যেইটার বড়র যে সাইনটা সেই ডাইরেকশনটাই এখানে বসবে, এবং এটা কি সাবট্রাকশন হয়ে আমাদের 5 অ্যাম্পিয়ার হবে। সিমিলারলি মনে কর আরেকটা দেওয়া আছে এখানে কি 2, আর এখানে কি, এখানে দেওয়া আছে মনে কর 2 অ্যাম্পিয়ার, এখানে দেওয়া আছে মনে কর 3 অ্যাম্পিয়ার। ওকে, 3 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, এখানে 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে এই জায়গাটায় আমাদের কি বসবে, এই জায়গাটায় আমাদের বসবে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। আর ডাইরেকশন কি হবে, বড়টা যেটা, যেটা বড় ডাইরেকশন সেটাই বসবে। ওকে, আর আমাদের কি বলছি আমি, টার্মিনালগুলো দিতে এ এবং বি, টার্মিনালটা সবার প্রথমেই দিয়ে দিবি, ভুললে চলবে না। ওকে, এটা যদি এ টার্মিনাল থাকে এটা বি টার্মিনাল হবে, কোশ্চেনে দেওয়া থাকবে। সিমিলারলি তোরা এখানে টার্মিনালগুলো দিবি। তো এরকম কোশ্চেন আগে আসতো, এখন আসে না। ঠিক আছে, এগুলো জাস্ট আমি কেন বললাম, যে কখন আমরা যোগ করছি কখন আমরা বিয়োগ করছি, আমরা সেই জিনিসটা কিন্তু এখানে দেখতে পেলাম, কখন আমরা যোগ করলাম কখন আমরা বিয়োগ করলাম। ওকে, তাহলে আজকের ক্লাসটা এত অবধি থাকলো। পরের দিন আমরা কি শিখব, যে কি করে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে নিয়ে যাচ্ছি আমরা একটা সার্কিটে, আর একটা কারেন্ট সোর্স থেকে কি করে ভোল্টেজ সোর্সে আমরা নিয়ে যাচ্ছি একটা সার্কিটে, তারপরে কয়েকটা প্রবলেম করলেই এই ইউনিটটা থেকে আমরা মুক্তি। ঠিক আছে, এই ইউনিটটা শেষ, এই ইউনিটটা আর কিচ্ছু নাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই ক্লাসটায় কিন্তু তোরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবি, এই যে এই জিনিসগুলো, এই যে টার্মিনালগুলো, আর এই যে কনসেপ্টগুলো, ডাইরেকশনগুলো, এই যে সাইনগুলো, এই যে সাইনগুলো কি করে অ্যাড হচ্ছে, কি করে সাবট্রাকশন হচ্ছে, কোথায় যোগ হচ্ছে কোথায় বিয়োগ হচ্ছে। ওকে, কোনটা পটেনশিয়াল ডিফারেন্স, কোন ওহমস ল থেকে কি করে আমরা সিরিজ রেজিস্ট্যান্সগুলো যদি সিরিজে থাকে যদি প্যারালালি থাকে কি হচ্ছে, কোন ফর্মুলা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখব। ওকে, একদম মাথায় রাখবি, মাথায় গেঁথে পরের দিন ক্লাসে অ্যাড হবি, পরের দিন ক্লাসে যখন দেখবি জিনিসগুলো অটোমেটিকলি বুঝতে পারবি, দেখবি। ওকে, থ্যাংক